ছোলাগুলো ভিজানোর কয়েকদিন হয়েছে, দেখো কি সুন্দর অঙ্কুর বের হয়েছে। তো এখানে গুড় আর ছোলা খাবে। ইয়া ইয়া খেতে চায় না, দেখো যে গাজা বের হয়েছে বলছে এর জন্য খাবে না। অঙ্কুর বের হয়েছে, কিন্তু এগুলা খাওয়া নাকি বেশি ভিটামিন জানিস। ধরো শরীরে কিন্তু রক্ত নেই তোমার। ধরো বাটিতে ধরো। ছোলা খাবি আর একটু করে অঙ্কুরটাও খেয়ে। হ্যাঁ পুরোটা খেয়ে নিবি, একবারে 5-6টা করে নে আর মুখে দে, আর সাথে একটু করে গুড় নে। এটা তো গাছ। হ্যাঁ ওটাও খাওয়া যায়, গাছটা খাওয়া যায়। খাওয়া দাওয়া শুনে ছোলার না গাছ বানাবো তাহলে। ওই সকাল সকাল এই যে ব্রাশ করে সাজুগুজু জিনিস নিয়ে বসে পড়েছে। ক্রিম খুঁজতেছিস কেন? ক্রিমগুলো তো বাইরেই আছে। দেখ এই যে ফেলনা বুঝি দিবে ফেলনা। গুড মর্নিং মাইশরা দিদিরা, মামারা, তোমরা সবাই কেমন আছো? তুমি ব্রাশ করেছো? তুমি খাবা না? তুইও খা না, কয়েকটা খেয়ে দেখ না। খাবোই না। খেয়ে দেখ না, সবার খেতে লাগে তো। আমিও খাই তো সকালবেলায়, খাওয়া ভালো। আমিও খাই সকালবেলায়, আমি এখনো ব্রাশ করি নেই তাই খাচ্ছি না। আমিও করি না, ব্রাশ করার পর খাবো। তো সকালবেলায় আর কিছু শেয়ার না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার অনেক জায়গায় যেতে হয়েছিল। তো ছোটো মেয়ের সাইকেলটা নষ্ট হয়ে গেছে, মানে পাংচার হয়ে গেছে, অনেক কয়েকদিন হয়ে গেল। ওর বাবাকে ওর ঠাকুরদাদাকে অনেকবার বলেছে, কিন্তু কেউই নিয়ে আসে না। আর বেচারি প্রত্যেক দিন টিউশন স্কুল হেঁটে হেঁটেই যাচ্ছে, তাই বাধ্য হয়ে আজকে আমি সাইকেলটা নিয়ে আসছি। মেকানিক দোকানে সাইকেলটা দিয়ে আমি বাকি কাজগুলো সেরে চলে আসলাম। সাইকেল ঠিক হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা সকালে গিয়েছিলাম আমি একটু অনেক জায়গায় গিয়েছি, কোথাকার কথা বলবো আগে। পোস্ট অফিসে গিয়েছিলাম, তারপরে অনলাইনের দোকানে একটু গিয়েছিলাম, তারপরে সাইকেল ঠিক করার জন্য মেকানিক দোকানে গিয়েছিলাম। তো সমস্ত কাজ একদম সেরে তারপরে এই যে বাড়ি এসেছি। সকালবেলা খাওয়া দাওয়া করিনি, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর এই যে বাসন কোসন মাজলাম। এখন এই যে এই ডেকচিটাতে বড় মেয়ে সিদ্ধ ভাত রান্না করেছিল, তার কালি দেখে আর মাঝিনি। তো এই যে এটা মেজে দিচ্ছি। আর এত খিদা পেয়েছিল, কথাই বলতে পারছিলাম না, তাই এতক্ষণ ভিডিওর সামনে আসিনি আর কি, কথা বলিনি। এখন খেয়ে একটু শক্তি হয়েছে তো তাই কথা বলছি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে মেঝে তারপরে এই যে রান্না বান্না করতে লাগবে দুপুরবেলা। তো বাসন কোসন মেজে ধুয়ে রাখলাম। এবার এই যে এখানে বেড কভারটা ভিজিয়ে রেখেছি, বেড কভারটা এখন ধুয়ে দেবো। এই ধোয়া কাচা ল্যাপা মোচা কাজগুলো সকালবেলা করাটাই ঠিক আছে, কারণ সকালবেলা এই ধোয়া কাচা করলে সারাদিন হালকা হালকা রৌদ্র থাকলেও কিন্তু শুকিয়ে যায়, কিন্তু এই যে দুপুরবেলা বা বিকেলবেলায় ধোয়া কাচা করলে পরে শুকাতে চায় না। কিন্তু কি করব, সকালবেলায় যদি এভাবে তাড়াহুড়ো করে না বেরিয়ে যেতাম, তাহলে আমার ওই সকালবেলায় যা কাজ ছিল পোস্ট অফিসের আর অন্য কাজগুলো, সেগুলো হয়তো হতো না, কারণ ওইখানে সময় মতো গিয়ে পৌঁছাতে হবে। তাই ওই দিকের কাজগুলো সেরে এসে তারপরে এই যে বাড়ির কাজে লেগে পড়েছি। যতটুকু করতে পারছি ততটুকুই করছি, বেশি করতেও পারছি না। তো এই যে বেড কভারটা এখানে ধুয়ে দেবো। আর কয়েকদিন ধরে ভাবছি কলেপাড়ের ওই দিকের জায়গাটা আমি পরিষ্কার করব, কিন্তু আর হয়েই উঠছে না। ওই যে স্নানের আগে না করলে আর হয় না। তো আজকেও সময় নেই, আজকেও আর করতে পারবো না। দেখি যদি পারি কালকে ওই জায়গাটা পরিষ্কার করব। আর এই সমস্ত কাজগুলো আমি না করলে আর কেউই করতে চায় না।
এই যে কলেপার পিছলা হয়ে থাকে, এই কলেপারটা ঘষা, তারপর এদিকে সাফ সাফাই করা, এগুলো আমারই করতে হয়। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে আমাকে যে তোমার মেয়েরা বড় হচ্ছে, আগে বাথরুমের ব্যবস্থা করো। তো আমিও না ভাবছি, তবে দেখি, চেষ্টা করব। একবারে হয়তো করতে পারবো না, তো ধীরে ধীরে আর কি করতে লাগবে। ধীরে ধীরে টাকা জমিয়ে জমিয়ে একটু একটু করে করতে লাগবে। একবারে হয়তো তুলতে পারবো না। তো আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, আমাকে সাপোর্ট করছো। তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আমার মেয়েদেরকে পড়াশোনা করাতে পারছি। তো শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। তো এভাবে যদি তোমরা সকলেই আমাকে ভালোবাসা দাও, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে হয়তো আমি বেশি কিছু করতে না পারলেও যেগুলো খুবই প্রয়োজনীয়, হয়তো সেই কাজগুলো আমি করতে পারবো, একটু এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের সত্যি আমার খুব প্রয়োজন। তোমরা এইভাবেই একটু আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো এখন এই যে মা চলে আসলো রান্নাঘরে, রান্না করবে এখন। তো উনুনটা লাগিয়ে দিয়েছে। তো আজকে রান্না করব আমি পালং শাক। কতগুলো পালং শাক নিয়েছি, কেটে কুটে এগুলো যখন রান্না করবো না তখন কিন্তু অল্প হয়ে যাবে। আর এখানে হয়েছে বেগুন, মূলা, সিম, আর কি দুই একটা আলু আছে, সমস্ত কিছু এই যে পালং শাক সত্ত্বে ঘন্ট করবো। তো পালং শাকগুলো এখন কেটে নিতে হবে ছোট ছোট করে। এটা নেই আমি এখানে, এখানে নিয়ে এসেছি ধনে পাতা, এই যে, আর রসুন পাতা নিয়ে এসেছি কয়েকটা। রসুন নেই, বাড়ন্ত হয়ে গেছে। এগুলো আমি একদম কেটে কুটে না ধুয়ে ঠুয়ে রেখেছি। পালং শাকটা এখন কেটে দেবো একটু। তো ভাত হতে হতে শাকটা কেটে নেই। ছোট ছোট করে কেটে নেই। উনুন ভূত হয়ে গেছে। বারবার অনেকদিন পর আজকে রান্না করে আসলাম। আসবই তো। কতদিন ধরে রান্না করিনি আমি, এই কয়েকদিন একদম মিশে হয়ে গেছিলাম। পুজো কি হয়, অতিথি। অতিথি হয়ে অনেকদিন খেলাম, আর কতদিন বলা চলে। শাক কাটতে কাটতে ভাত হয়ে গেল, ভাত নামিয়ে এখানে আমি এখন পালং শাক রান্না করব। তো ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন একটুখানি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর 2-3টা রসুনের কোয়া। যেহেতু আমি পালং শাক এখানে দেবো, মানে শাক জাতীয় দিচ্ছি, তা সেজন্যই আর কি রসুন দেওয়া। তো অনেকেই অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করেছিলাম এর আগে একদিন। আজকেও রান্না করছি, মিতুদের বাড়িতে একদিন রান্না করেছিলাম, তো ভাবলাম যে আজকেও এভাবে রান্না করি, তো ভালো লেগেছিলো সেদিন। তো তোমরা অনেকেই দিদি ভাই বোন তোমরা কমেন্ট করে আমাকে বলেছিলে এর আগে যে তোমার রান্নাগুলো একটু করে শেয়ার করো, আমাদের ভালো লাগে দেখতে। তো আসলে প্রত্যেক দিন আমরা এই যে শাক পাতা এগুলাই রান্না করি, এগুলাই খাই, তো কি আর প্রত্যেক দিন এগুলো শেয়ার করব, ভালো লাগে না। তোমাদেরও দেখতে হয়তো খারাপ লাগবে প্রত্যেক দিন একইভাবে রান্না করা। আর আমি সেরকম নিত্য নতুনভাবে রান্না করতে পারি না, মানে সময় হয়ে ওঠে না। ইউটিউবে সার্চ করে অনেক কিছু রান্নায় শেখা যায়, কিন্তু আমার সময় হয় না সেরকম। তো যাই হোক, আজকে ভাবলাম যে তো একটু শেয়ার করি। তো এইখানে এই যে আগে বেগুন আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তো লবণ হলুদ দিয়ে তারপরে এই যে পালং শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন ঢেকে রাখবো। আর ঢাকনা তুলে পরে আমি জিরা বাটা দিয়ে দেব। আদা বাটা একটুখানি দিতে চেয়েছিলাম, কিন্তু ঘরে আদা বাড়ন্ত হয়ে গেছে, আদা সেজন্য দিব না। রান্না করতে করতে ঠান্ডা লেগে গেল। তো আমার রান্না কমপ্লিট, সেরকম কিছু রান্না করিনি, যে পালং শাকের ঘন্ট বানিয়েছি আর হয়েছে ডাল। তো শর্টকাট রান্না হয়েছে, কারণ শরীরটা আমার এত ভালো লাগছে না এখনো, মানে শরীরটা খারাপই আছে। তো একদম কি বলবে, শরীরটা তকতক করতেছে। মেয়েরা স্কুল থেকে চলে আসছে, ওদেরকে বলছি খাবে কি খাবে না, ওরা বলছে খাবে না। কেউ বলছে ভাত বাড়তে, কেউ বলছে খাবে না। মেজো বলছে খাবে না, মেজো সকালবেলাও খায়নি, শুধু দুধ মুড়ি খেয়েছে। তো চলো ভাত রেডি করে ওদেরকে দেই, না খেলে ঢেকে রাখবে, আর আমি রান্নাঘর থেকে এখন বেরিয়ে যাই।
হিয়া, এই যে ভাত, এই যে এইখানে রাখছি। ওই মেজো, ভাত খাবি? কি ভাত বাড়বো? হুম, ভাত বাড়বো? হ্যাঁ, পালং শাকের কথা শুনে বলছে ভাত খাবে না। পালং শাক দিব না বলে বলতেছে, দেখছি। পালং শাক খাওয়া তো ভিটামিন, তরকারি দেখে ও বলছে ভাত খাবে না। আমি এতক্ষণ বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। প্রথমে এসেই স্কুল থেকে এসেই বলছে কি তরকারি শুনেছে, ওর জন্য বলতেছে যে খাবো না খাবো না। পালং শাক হয়েছে পুষ্টিকর খাদ্য তরকারি। কি পালং শাক খাওয়া ভালো তো? তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু গরুগুলোকে অনেকক্ষণ ধরে খড় দেওয়া হয় না, তাই এদিকে চলে আসলাম আমি খড় নিতে। আর মা মনে হয় ওই দিক থেকে সবসময় খড় নিয়ে যায়। আর ওই দিকে আমি এখন যেখান থেকে খড় নিচ্ছি ওই দিকটা কিন্তু জঙ্গল। তো বর্ষাকালে কিন্তু ওইদিকে পুরো জঙ্গল হয়ে যাবে, যেতে সমস্যা হবে, জোক পোকা মাকড়ের অনেক ভয় থাকবে। তাই আমার মনে হচ্ছে ওই দিক থেকে আগে খড়গুলো নিয়ে জায়গাটা একটু ফাঁকা করতে লাগবে। খড় আনতে আনতে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো মা জল দিয়েছিল, জল দিয়ে এই যে একটু শুয়েছে। আর এখন সারাদিন এই যে বাড়িতেই খড় দিয়ে রাখা হয়, তবু একটু দুপুরবেলায় নিয়ে যায় রাস্তার ওইদিকে। ঘাস তো নেই রাস্তায়, তবু নিয়ে যায় রৌদ্র শরীরে যাতে একটু পায় সেজন্য। আর বিলে তো এখন এই যে পুরো শস্য ক্ষেত, কেউ আলু করেছে, জায়গা নেই বাঁধার মতো, তাই একটু পর পর এইখানেই খড় দেওয়া হয়। দেখি চশমাটা পরতে কিরকম লাগে, পর না পর। চশমা মেলাবাড়ি থেকে নিয়ে আসছে, রাস মেলাবাড়ি থেকে, খুব সুন্দর কিন্তু লাগছিল। তোর অমল দাদা তখন নিয়ে দিছে তাহলে, তুই যে বললি সেদিন। ও, এটা আলাদা, এটা আলাদা। আমি চশমা রাখতে পারি না। মেয়ে পড়েছিল এতক্ষণ, যেই ভিডিও অন করলাম অমনি খুললো, খুলে এখন বলছে তুমি পড়ো। তা আমিই পরে নিলাম। কিরকম লাগছে আমাকে বলো তো চশমা পরে? আমার নাকে সুরসুরি লাগে, চশমা রাখতে পারি না বেশি। পড়তে দেখি কিরকম লাগে, পড় না, পড়, পড়েই না। একটু পর দেখি কিরকম লাগে। তাহলে একটু পড়লে কি হয়? ঘ্যাম দেখায় ঘ্যাম। তা পড়িস না কেন? এত ঘ্যাম ভালো না। এটা না, পর একটা দেখি। ভাই কিন্তু অপেক্ষা করতেছে, তোমার মাসিরা অপেক্ষা করতেছে যে তুই পড়বি, একটু দেখবে কিরকম লাগে, ইন্তজার করছে। তাড়াতাড়ি পড়ে নে, তাহলে স্কিপ করে দিবে আমার ভিডিওটা। তাড়াতাড়ি না পড়লে আমার ভিডিওটা স্কিপ করে দিবে তো। পড় পড় পড়, সবাই অপেক্ষা করছে। তোমরা সবাই অপেক্ষা করছো না? না বলো বলো, অপেক্ষা করছো যে ভূমি পড়বে কখন? পড় না, কান্না করে ফেলবে মনে হয়। কান্না করে ফেলবে মনে হয় চশমা পড়তে বললাম বলে। তুই নিজেও একটু দেখ কিরকম লাগতেছে, পড়ে দেখতো কিরকম লাগে, নার্সের মতো লাগে না ডাক্তারের মতো লাগে? একটু দেখি ডাক্তারের মতো লাগে না নার্সের মতো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য পরের দিন চলে আসলাম। কালকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, ভিডিওটা শেষ করাও হয়নি। আসলে ওই যে সেই বিকেল বেলায় মেয়েদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, ওদের সাথে কথা বলতে বলতে আসলে মনটা ভালো না।
তো ওদের সাথে একটু এইরকম করে মাঝে মাঝে ফাজলামি করে মনটাকে আর কি সান্ত্বনা দেই, একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। তো এরপর রাত্রেবেলায় মানে মনটা আবার চেঞ্জ হয়ে গেছিলো, খুব খারাপ লাগছিল আসলে। অনেকের মুখ থেকে অনেক রকমের কথা যখন শোনা যায়, মানে সংসারের জন্য এত কিছু করার পরেও না অনেকেই ভাবে, মানে কি বলবো বলার কোনো ইচ্ছা নেই, মানে কাউকে আমি ছোট করতে চাই না। তো যাই হোক, ওসব কথা আর না বলি। আসলে আমি একটু তো চাপে আছি, তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে আমি প্রত্যেক দিন এখানে নালে ওখানে যেতেই হচ্ছে। আজ কালকেও সারাদিন কত জায়গায় যে গিয়েছি তার ঠিক নেই পয়সার জ্বালায়। তো আমার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু টাকা থেকেও দেখো এখন আমার পয়সার জ্বালায় এরকম করে ঘুরতে হচ্ছে, এখানে ওখানে ঘুরতে হচ্ছে। মানে কিভাবে এখন বইটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে আমি টাকা ম্যানেজ করব, এই দিনগুলো ইস্যু করব, সেটা ভেবে পাচ্ছি না। তো প্রত্যেক দিন নিজেই রেডি হচ্ছি আর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। তো এভাবেই তো কালকে এক দেওরের কাছে, মানে এক দেওরকে বলেছিলাম যে আমার এরকম সমস্যার মধ্যে পড়েছি। ও নিজে চোখেই দেখছে কয়েকদিন ধরে যে আমি এরকম করে ঘোরাঘুরি করছি অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার জন্য। ও নিজেই দেখেছে। তো আমি ওকে বলেছিলাম এরকম সমস্যা হয়েছে, আমি এখন কি করি। এদিকে মানে কিস্তির টাকাগুলো না দিলেও হয় না। কিস্তি মানে কি, আমি না পোস্ট অফিসে দুটো বই করেছি সুকন্যা নামে, হয়তো তোমরা অনেকেই জানো, কারণ সব জায়গায় আছে মনে হয় এই সুকন্যা বইগুলো, পোস্ট অফিসে করেছে, ব্যাংকের মধ্যেও করা যায়। তো সেই বইগুলো পড়েছিলাম। প্রত্যেক বৎসর ১,০০০ টাকা কমের পক্ষে রাখতেই লাগবে। যার যত ক্ষমতা সে ততটুকুই রাখতে পারে। তো না হলেও আর কি কমের পক্ষে ১,০০০ টাকা রাখতেই লাগবে, এরকম কিন্তু সুকন্যা বইটা। তো আমরা নাকি যতগুলো জমা করব সরকারও ততটাই দিবে আর কি সুদ। তো খুব সুন্দর আর কি একটা সুবিধা আর কি এখানে আছে। তো ওই বইটা হিয়ার বাবা করেছিল, কিন্তু করার পরে ১ বছর শুধু যে বছর করেছে সে বছরেই শুধু ১,০০০ টাকা করে রেখেছে ২ টা বইয়ের মধ্যে। আর ও কিন্তু রাখেনি। এরপর থেকে আমি মানুষের হাজিরা কাজ করে হলেও আমি কিন্তু টাকা রাখি। বইটা বন্ধ করিনি। তো ১ বছর না দিতেই পারেনি। তারপরে আমি ভাবছিলাম যে দিবে মনে হয়, তো দেয়নি। তারপরে আমি ফাইন দিতে হয়েছিল। ফাইন নেয়। ডেট পার হয়ে গেলে না ফাইন মানে ১ বছরের মধ্যে যদি টাকা না রাখো, তারপরে যদি দেরি করে যাও তাহলে তো ফাইন নেয়। ৳১০০ না ৳৫০ করে যেন ফাইন নেয়। ৳৫০ করে মনে হয়। দুটো বইয়েতে ৳১০০ করে লাগে। তো এরকম করে না ২ বার ফাইন দিতে হয়েছিল। তো তারপর আমি যত কষ্ট হোক না কেন জানুয়ারি মাস পড়লে চেষ্টা করি ওই বইগুলোতে যেন টাকা রাখতে পারি। তো এরকম করে প্রত্যেক বছর আমি মেয়েদের নামে এই যে ৳১,০০০ করে রাখি। হ্যাঁ, মাঝে মাঝে কখনো ৳২,০০০ করেও রেখেছি। তো বেশিরভাগ আর কি ৳১,০০০ করে রাখি। যদি কখনো টাকা হাতে বেশি থাকে তাহলে একটু বেশি রাখি। এরকম করে মাঝে মাঝে বেশি রেখেছি, আবার মানে বেশিরভাগই আর কি ৳১,০০০ করে রেখেছি। তো এবছর আমি টাকা রাখবো, সময় মতোই রাখতাম। কিন্তু এই যে বইটা বন্ধ হওয়ার কারণে না সময় মতো রাখতে পারছিলাম না। এখন যদি ডেট পার হয়ে যায় তাহলে তো বেকার বেকার ৳৫০ করে ফাইন দিতে লাগবে। তো সেই একটা টেনশন ছিল যে আমি কি করে এখন এই জানুয়ারি মাসের মধ্যেই টাকাটা রাখবো। তাই বাধ্য হয়ে আর কি আমার এখন ঋণ করতে হচ্ছে। তাই ওই দেওরকে বলেছিলাম যে আমার এরকম সমস্যা, ওইখানে টাকা দিতে লাগবে। তো ও বলেছিল যে ঠিক আছে আমার কাছ থেকে নিও। ওর কাছে চেয়েছিলাম, তো ও বলেছে ঠিক আছে নিও। তো কালকে ওর কাছে থেকে ৳৫,০০০ আমি নিবো আর কি। কিন্তু এমন সময় ওর খবর আসছে যে ওর শিলিগুড়ি যেতে লাগবে এক পেশেন্টকে নিয়ে। তো ও এক পেশেন্টকে নিয়ে শিলিগুড়ি চলে গিয়েছিল। তো ওর দেখা আমি তো পাইনি। তা ও আমাকে ফোন করেছিল যে আমি ৫টাতেই চলে যাচ্ছি। তো ও ৫টাতেই না শিলিগুড়ি চলে গেছে। ৫টার ট্রেনে না বাসে গেছে কি জানি। তো বলছে যে ও আর কি অন্য এক জায়গায় ফোন করে দিয়েছে। বলছে যে ওই দোকানে গিয়ে আমার নাম বলবে, আমাকে ফোনটা লাগিয়ে দেবে, তোমাকে টাকা দিয়ে দেবে। তো আমার না একটু কিরকম লাগছিল, লজ্জা লাগছিল আর কি। মানে ওই দেওরের কাছ থেকে নিলে আমার লজ্জা নেই, কিন্তু অন্য কোথাও গিয়ে মানে চাইবো, সেটা আর কি কিরকম লাগছিল। তো ও বলছিল যে কোনো সমস্যা নাই, ওর কাছে আমার টাকা আছে, তুমি শুধু গিয়ে ওইখানে বলবে আমাকে ফোনটা লাগিয়ে দিবে, তাহলে দিয়ে দেবে। তো তারপর আর কি আমি এদিকে আবার পোস্ট অফিস কালকে আর কি পোস্ট অফিসের সময় শেষ হয়ে যাচ্ছে, ১২টা বাজলে বন্ধ করে দেয়। তো তারপরে আমি না আর এক জায়গায় গিয়েছি, মানে ইমার্জেন্সি টাকাটা নেওয়ার জন্য পাশের এক শাশুড়ি মার কাছে।
তো ওনার কাছ থেকে আমি ১,৫০০ টাকা নিয়েছি। আমার কাছে ৫০০ টাকা ছিল। ২,০০০ টাকা নিয়ে গিয়ে ওই দুটো বইয়েতে পোস্ট অফিসে গিয়ে ১,০০০ টাকা করে ২,০০০ টাকা রেখে এসেছি। ওইখান থেকে পোস্ট অফিস থেকে এসে আমি হাই রোডে গিয়েছিলাম। হাই রোডে গিয়ে এক দোকান থেকে আমি ৫,০০০ টাকা নিয়ে আসলাম ওই দেওরের কথা মতো। ওই ৫,০০০ টাকা নিয়ে এসে ওই যে শাশুড়ি মার কাছে ১,৫০০ টাকা নিয়েছিলাম, ওনাকে দিয়েছি ১,৫০০ টাকা। আর কারেন্টের বিল আসছে বাড়ির ২,৬০০ টাকা, ৬০০ কত টাকা আর কি, মানে ২,৬০০ টাকা দিতে লেগেছে। তো এখন কারেন্টের বিলটা যদি না দেই না তবু আর কি সমস্যা হয়ে যায়। আসলে কি বলতো, এর আগে কয়েকদিন আগে আমাদের আশেপাশে আর কি কয়েকটা বাড়ির লাইন কেটে দিয়ে গেছে। তো এই মুহূর্তে যদি আমাদের বাড়ির যদি লাইন কেটে দেয় তাহলে খুব সমস্যার মধ্যে পড়ে যাব। সামনে মাধ্যমিক পরীক্ষা আছে বড় মেয়ের। আর একবার যদি লাইন কেটে দেয় সহজে মনে হয় আহ, লাইন দেবে না এসে। তারপরে ভাবলাম যদি টাকা দিতেই হয় তো লাইনটা কেটে দেওয়ার আগে দেওয়াটাই ভালো। আর অনেকদিন ধরে ভাবছি যে কারেন্টের বিল দেবো, কারেন্টের বিল দেবো, কিন্তু দেওয়াই আর হচ্ছে না। একটার পর একটা সমস্যা আছে। তো এখন যে এই যে ভয় লেগে গেছে যে কবে এসে আবার জানি না, আজকে আসে না কালকে আসে, এসে আবার লাইন কেটে দিলে সে সমস্যা হয়ে যাবে। মেয়েরা পড়াশোনা করতে পারবে না, মোবাইল চার্জ করতে পারবো না। আর কারেন্টের মধ্যে থাকা অভ্যাস হয়ে গেছে, পরে অন্ধকারে থাকতে সমস্যা হবে। অন্ধকারের মধ্যে কোনো কাজ করতেও ইচ্ছে করে না। আর মেয়েদের বিশেষ করে পড়াশোনা করতে পারবে না রাত্রের বেলায়। তো ওই কারেন্টের বিলটা দেওয়াও খুব আর্জেন্ট আর কি দরকার। তো তারপর এই যে ৫,০০০ টাকা নিয়েছি, ৩,০০০ টাকা মনে করো ওইখানে কারেন্টের বিলতেই গেল ২,৬০০। আর ৪০০ টাকা বাঁচছে, তো ওই ৩,০০০ই মনে করো আর কি। যাই হোক, ৪০০ টাকা বাঁচছে। তো ২,৬০০ টাকা দিলাম কারেন্টের বিল, আর পোস্ট অফিসে দিলাম ২,০০০ টাকা। তো ৫,০০০ টাকার কয় টাকা থাকে। তো তারপরে এই যে মেয়ের সাইকেলটা ঠিক করে নিয়ে আসলাম। ওইখানে বেশি লাগেনি, ৩০ টাকা লেগেছে। আর কয়েক টাকা খুচরা আছে আমার কাছে। তো এইভাবে আমি এই সমস্যা বিশেষ মানে সমস্যা দুটো সারলাম। আর এখনো কিন্তু অনেক আমার ইসে আছে। অনেক বই কিনতে লাগবে, মেয়েদের টিউশনের টাকা দিতে লাগবে। বড় মেয়ের টিউশনের টাকা দিতে লাগবে। অনেকদিন ধরে মাস্টার বলছে টাকার কথা। সব মাস্টার যদিও বা না বলে, কিন্তু ৩টা মাস্টার তো একটা মাস্টার চাপ দিচ্ছে। তো এখন বই খুলবে, তারপরে ওই টাকা তুলে আমার ওই সমস্যাগুলো সমাধান করতে লাগবে। মানে বই কেনা আর টিউশনের টাকা দেওয়া। তো যাই হোক, এই সমস্যাগুলোতে আমি না অনেকদিন ধরে ভুগছি। টাকার জ্বালায় আমি অনেকদিন ধরে ভুগছি। এরপরেও না নিজস্ব কিছু লোক আছে যে বলে আমি নাকি তাদেরকে দেখিয়ে মানে সেজে পেরে ঘুরতে যাই প্রত্যেকদিন। প্রত্যেকদিন নাকি আমি সেজে পেরে ঘুরতে যাই তাদেরকে দেখিয়ে। তো যখন নিজের মানুষের কাছ থেকে এই সমস্ত কথা শোনা যায় না, তখন সত্যি খুব কষ্ট হয়। খুবই খারাপ লাগে। মানে আমার জ্বালায় আমি বাঁচি না। কিভাবে আমি কি করব সেটা আমার মাথা একদম নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা চিন্তা করে। আর এরকম ধরনের কথা শুনতে লাগে। তো অন্য কারো কাছ থেকে শুনলেও খারাপ লাগে। কিন্তু যখন নিজের কেউ এরকম করে বলে না, তখন খুবই খারাপ লাগে। মানে কি বলবো? চোখের সামনে দেখেও না আমার সেটা সমস্যাটা বুঝতে পারছে না। তো যাই হোক, যদি বিশ্বাস না হয় তো আমি আ প্রমাণ দেখাতে পারি যে আমি মানে কি করেছি। আমার কাছে প্রমাণও আছে। এই দেখো, কারেন্টের বিল আমি দিয়ে আসছি। এখানে রিসিপ্টটাও আছে। কারেন্টের বিল যে দিয়ে আসছি। এই যেটা, সেটাও আছে এখানে। যে কতগুলো টাকা আমি কারেন্টের বিল দিয়েছি। হয়তো মোবাইলে এখানে আসবে না। ২,৬০৩ টাকা উল্টো দেখাচ্ছে। কারেন্টের বিল দিয়েছি। আর আরও একটা কারেন্টের বিল আছে জলের মিটারের। এই যে এই মিটারের কাগজটা আমি পাই না। জলের মিটারের কাগজ ওইখানে দিয়ে যায় না, কাগজটা উড়ে যায় মনে হয়। জায়গায় নেই, ফাঁকা জায়গায় ওখানে খুঁটির ওইখানে দিয়ে যায়, ওইখান থেকে হারিয়ে যায়। তো এই মিটারের এই যে নাম্বারটা আমি চেক করে দেখেছি, এখানেও ৪,৯০০ কত টাকা আসছে, মানে ৫,০০০ টাকার ধাক্কাল। তো এই টাকাটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বাড়ির মিটারেরটা শুধু দিয়েছি, জলের মিটারেরটা দেইনি। আর এইখানে এই যে দুটা বই হয়তো তোমরা চিনবে, যারা এই বইগুলো করেছো পোস্ট অফিসে চিনবে। এগুলো হচ্ছে সুকন্যা বই, পোস্ট অফিসে। তো এখানে আমার মেয়েদের জন্য আমি অনেক কষ্টে, মানে মানুষের হাজিরা কাজ করেও আমি এখানে টাকা রেখেছি। অনেক কষ্টে কিছু করে টাকা রাখতেছি
মেয়েরা 18 বছর পূর্ণ হলে এই টাকা আমি পাবো, তুলতে পারবো, তার আগে পারবো না। তো আমার 3 মেয়ে আছে, আমার মাথায় অনেক টেনশন আছে। তো আমার অনেক কিছু সমস্যার সমাধান করতে লাগে। আমার জ্বালা না আমি বুঝি। তো আর এরকম এক্সট্রা কথা শুনলে না মাথাটা খারাপ হয়ে যায়। তো চলো, কে বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস আছে তোমরা যারা আমাকে প্রকৃত ভালোবাসো তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারবে, আমার সমস্যাটা বুঝতে পারবে। তো চলো, আজকের জন্য ভিডিওটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। কাল দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।